আসসালামু আলাইকুম দর্শক, নিশ্চয়ই দেশের রাজনীতি যারা খোঁজ রাখেন আপনারা জানেন এবং দেশের খোঁজ খবর রাখেন সচেতন মানুষ। একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে এবং কালো দিক নিশ্চিত ভাবে বলা যায় যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, তাকে গুলি করা হয়েছে। ওসমান হাদি এই সময়ে বিভিন্ন কারণে আলোচিত, বিশেষ করে 5 আগস্ট 2024-এর পরে ওসমান হাদি রাজনৈতিক অঙ্গনে তার বেশ সদম্য দর্পণ ছিল তার। ওসমান হাদি গুলি বর্ষণের সমস্ত ঘটনা আপনারা পত্রপত্রিকা দেখেছেন, আমরাও আপনাদেরকে জানিয়েছি। সব শেষ খবর জানানোর আগে আমি আপনাদেরকে জানিয়ে নিচ্ছি, আমাদের নিয়মিত আলোচক, সবার শ্রদ্ধেয়, আপনাদের প্রিয় আলোচক এবং রাজনৈতিক বিশ্লেষক মেজর অবসর আক্তার হোসেন রাজন। আক্তার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমি একেবারেই ইনফর্মাল ভাবে কথা বলতে চাই। আমরা শুরু করতে চাই অনুষ্ঠান। হেডলাইন করেছি হাদির সবশেষ খবর আমরা যেটা পেয়েছি, তিনি কোমায়, লাইফ সাপোর্টে এবং তাকে ব্রেন ডেথ পর্যায়ে যেটা বলা হয় সেরকম একটা অবস্থায় আছে। হাদি লাইফ সাপোর্টে, ব্রেন ডেথ। আপনি গুপ্ত ঘাতকদের নিয়ে আজকে শুধু না, তফসিল ঘোষণার সময় না, আপনি আজকে থেকে আরো 1 মাস আগে থেকে আপনি নানান সংখ্যার কথা বলেছিলেন যে কোন একটা পাল্টা অভ্যুত্থান, অন্য কিছু বা রাজনীতিতে যদি পাওয়া না পাওয়ার হিসাব না মিলে দেশে প্রচুর অস্ত্র আছে, সেগুলোর ব্যবহার হতে পারে এবং সেরকম কিছু কিনা, গুপ্ত ঘাতকরা কি জেগে উঠেছে কিনা। এবং বিএনপির ওই আসনে যেখানে হাদি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, সেখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যাকে বিএনপি নেতা কর্মীরা তাকে ঢাকার চিতা বলে, তার মাসেল পাওয়ার নিঃসন্দেহে তিনি এর আগে এগুলো দেখা গেছে। তো মির্জা আব্বাস হাসপাতালে গিয়েছিলেন হাদিকে দেখতে, সেইখানে তিনি কিছুটা ইনকিলাব মঞ্চের কর্মীদের উপরে কিছুটা তাদের তোপের মুখে পড়েন, তারা ভুয়া স্লোগান দেয় এবং মির্জা আব্বাসকে পরে সেনাবাহিনীর সদস্যরা তারা ভেতরে নিয়ে যায়। মোটামুটি একটা সিচুয়েশন কন্ট্রোল করা হয়। এই সার্বিক পরিস্থিতিতে ওসমান হাদি লাইফ সাপোর্টে, ব্রেন ডেথ, গুপ্ত ঘাতকরা জেগে উঠেছেন কিনা, মির্জা আব্বাস কি চাপে, মেজর অবসর আক্তার হোসেন রঞ্জন, আপনার বিশ্লেষণ জানতে চাই এইরকম একটি সিরিয়াস সময় তাৎক্ষণিক এই আয়োজনে। আসসালামু আলাইকুম আতিক, ধন্যবাদ তোমাকে এরকম একটা বিশেষ মুহূর্তে আমাকে ডেকে নিয়ে আসার জন্য। আমি তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছো। আমরা আসলে তাৎক্ষণিকভাবে কথা বলতে চাই। তোমার মাধ্যমে তোমার অগণিত দর্শক শ্রোতাদেরকে প্রথমে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন দেশমাতা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আর আজকে বিশেষ করে দোয়া করবেন হাদি, ওসমান হাদিকে যেন আল্লাহ তার এই জীবন ফিরিয়ে দেন, তাকে যেন ফিরিয়ে নিয়ে আসেন, আল্লাহ তাকে আরোগ্য লাভ করেন, তাকে যেন যে অবস্থায় পড়েছেন তার থেকে মুক্তি দেন। আমি এই ঘটনাটার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ক্ষোভ জানাচ্ছি। এটা আজকে আমাদের কাম্য ছিল না। এটা অনেক অনেক কথা বলেছে। আমি বারবার যদি বলেছি যে গুপ্ত ঘাতক বাংলাদেশে আছে, আমি বারবার চেয়েছি আমার এই বক্তব্যটা মিথ্যা প্রমাণিত হোক। আমি কখনোই চাইনি আমার এই কথাটা সত্য প্রমাণিত হোক। কদিন আগে রাশেদ বলে এক নেতা বলেছিলেন যে 50 জন প্রার্থীকে হত্যা করা হবে। আমি বলেছিলাম যেটা রাশেদ বলতে পারবে তার সত্যতা কতটুকু, কিন্তু আজকে রাশেদ বলতে পারবে কেন হাদিকে গুলি করা হলো। এই গুলি করার পিছনে কারা দায়ী এটা আমাদের খুঁজে বের করতে হবে। কেন সম্ভাব্য প্রার্থীদের উপরে সরকার গোয়েন্দা লাগিয়ে দিল না, কেন নিরাপত্তার ব্যবস্থা নিল না? আপনি বলছেন নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছেন, সকল প্রস্তুতি সম্পন্ন করে ইলেকশন কমিশনার গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন সন্ধ্যা 6টায়, 11ই ডিসেম্বর 2025 সন্ধ্যা 6টায়। আজকে 12ই ডিসেম্বর, আমরা এখন পর্যন্ত জানি না ঘটনা কটার সময় ঘটেছে। আমরা শুধু জানতে পেরেছি যে 2টা 35 মিনিটে হাদিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। কখন গুলিবিদ্ধ জানি না। ওসমান হাদি একজন অত্যন্ত দেশপ্রেমিক, তেজদীপ্ত নতুন নওজোয়ান, যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। তার জ্ঞান, বুদ্ধি, মেধা যে কোনো লেভেলে নেতৃত্ব দেওয়ার মতো একটা যোগ্যতম প্রার্থী, যোগ্যতম ব্যক্তি। আগামী দিনে বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার জন্য একটা অত্যন্ত পটেনশিয়াল, অত্যন্ত সম্ভাবনা একজন নেতা। কিন্তু আর সেই নেতার উপরে চ্যালেঞ্জ সৃষ্টি হলো কেন? অনেকগুলো বিষয় আজকে আমাদের পর্যালোচনা করতে হবে। আপাত দৃষ্টিতে সস্তা সেন্টিমেন্টে মির্জা আব্বাসকে দায়ী করা হয়েছে বা দায়ী করা হচ্ছে। তার মানে কি? খুব ইজি টার্গেট করা হয়েছে, খুব সহজ টার্গেট করা হয়েছে। হাদি মির্জা আব্বাসের বিরুদ্ধে নির্বাচন করতে যাচ্ছে, এই জন্য হাদিকে নির্বাচিত মির্জা আব্বাস গুলি করবে। এটা অতি সস্তা সেন্টিমেন্ট, অতি সস্তা। মির্জা আব্বাস তাকে গুলি করলে সে বাঁচবে না কোনো অবস্থাতে। মির্জা আব্বাস তার দায় দায়িত্ব এড়াতে পারবে না। এর সম্পূর্ণ দায় দায়িত্ব মির্জা আব্বাসের উপর বর্তাবে। আমি মির্জা আব্বাসকে আন্তরিক ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে উনি তাৎক্ষণিকভাবে জীবনের ঝুঁকি নিয়ে হলেও, উনি সবকিছুর ঝুঁকি নিয়ে হলেও হাদির পাশে দাঁড়ানোর জন্য মেডিকেল কলেজে ছুটে গিয়েছেন। এটা ইতিবাচক ভাবে দেখতে হবে।
এটাকে নেগেটিভ দেখেন না। আব্বাস তার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সে যে ঝুঁকিটা নিয়েছে, এটাকে আপনি উড়াইয়া দিবেন না। তারও জীবনটা তো যে ঝুঁকির মধ্যে ছিল, এটা তো উনি ওখানে যাওয়ার পরে বুঝতে পেরেছেন। সেনা সদস্যরা তাকে বাঁচাতে হয়েছে এবং তাকে বাঁচিয়ে হাসপাতালের ভিতর নিয়ে গেছে। কাজেই মির্জা আব্বাস যে সিদ্ধান্ত নিয়েছে, যেটা গিয়েছে, এটাকে আমি অভিনন্দন জানাই এবং এটাকে বিরোচিত মনে করি। এবং এইভাবে রাজনীতিরা বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ অবস্থাকে মোকাবেলা করতে হবে। তাহলে লিডারশিপ বলে একটা জিনিস এটা প্রমাণিত হবে। আমি এখানে উসমান হাদির মতো একটা জীবন হানি বা তার উপরে আঘাত, এটা কোনো অবস্থাতে মেনে নিতে পারি না। সেটা যেই গুলি করে থাকুক, যেখান থেকে গুলি করা হোক, এটার জন্য চরম ভাবে দায়ী আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, চরম ভাবে দায়ী আমাদের পুলিশ প্রশাসন, চরম ভাবে দায়ী দেশের গোয়েন্দা সংস্থা, চরম ভাবে দায়ী দেশের তাবৎ নিরাপত্তা ব্যবস্থা। আপনি দেখেন ডিসি রমনার বক্তব্যগুলো দেখেন, সে বলছেন সে শুনতে পেরেছেন, অথচ মেডিকেল কলেজ হাসপাতালের দারোগা সাহেব বলতেছেন যে গুলিবিদ্ধ, ওনাকে এসে ভর্তি করা হয়েছে। পুলিশের দারোগা সাহেব, সাব ইন্সপেক্টর যেখানে বলতেছেন যে হাদিকে গুলিবদ্ধ অবস্থায় বিজয়নগর থেকে গুলিবদ্ধ অবস্থায় নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে রমনার ডিসি বলতেছেন আমি শুনতে পাচ্ছি, আমি লোক পাঠাইছি জানার জন্য। এই হারামখোরদের ব্যাপারে ব্যবস্থা নেন। এদের ব্যর্থতার জন্য তো আজকে বাংলাদেশের অবস্থা। এরা কখনোই ব্যক্তিগত চাকর হয়ে যায়, চামচা হয়ে যায়, চামচ হয়ে যায়, আবার কখনো নির্বিকার হয়ে যায়, উদাসীন হয়ে যায়। কি ধরনের একটা উদাসীন কর্মকর্তা অফিসার হইলে পরে বলতে পারে আমি শুনেছি? তার কত বড় অডাসিটি দেখেন। রমনা থানা, রমনা এলাকার ডিসি কত বড় অডাসিটি দেখেন। আপনি আজকের কালের কণ্ঠ পত্রিকা দেখেন, কালের কণ্ঠ কি লিখেছে, কি বলেছে। কালের কণ্ঠে আজকে সে সাক্ষাৎকার দিয়েছে, সেখানে কি বলা হয়েছে এগুলো দেখেন না। আমি তো মুখে কথা বলছি না, যে সে শুনেছে। মেডিকেল কলেজে নিয়ে গেছে রুগীকে, সে শুনেছে। এই যে নেওয়ার সময়টা পর্যন্ত পুলিশের কাছ থেকে সে কোনো রিপোর্ট পাইলো না। এটা কি ভাবা যায়, চিন্তা করা যায় যে আমার পুলিশ কত বড় নির্বিকার? যাকে আমি 24 আওয়ার্স এর জন্য তার কানে দিয়ে রাখছি ওয়্যারলেস টেলিফোন দিয়ে রাখছি, মোবাইল দিয়ে রাখছি, আর সারাদিন শালার বাচ্চারা হ্যালো 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 করে। কোন ভিআইপি কোন রাস্তাতে যাচ্ছে, ওই সারাদিন হ্যালো হ্যালো করতে থাকে। আরেকটা জাতীয় নেতা উসমান হাদি কোন ছাত্র নেতা না, কোন যুব নেতা না, কোন ইয়াং তরুণ নেতা নয়, সে এখন জাতীয় নেতা পর্যায়ে চলে গেছে। সেই উসমান হাদির উপরে গুলি হয়েছে আর পুলিশ বলবে আমি শুনেছি, তার মানে মনে হয় এই পুলিশরা দায়ী। তার মানে মনে হয় রমনা থানার এই ডিসি আগের থেকে জানতো এই ঘটনাটা ঘটবে, তাহলে সে বলতে পারতো না শুনেছি। সে তাৎক্ষণিক দৌড়ে ওই ঘটনায় যেত। তার অন্যতম দায়িত্ব ছিল, প্রাথমিক অবস্থার দায়িত্ব ছিল ইউনিফর্মটা পরে 5 মিনিটের মধ্যে দৌড়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে গিয়া অন দা স্পটে পৌঁছা এবং অন্য সবাইকে ফোন করে দেওয়া যে তোমরা হাসপাতালে যাও, অমুক হাসপাতালে যাও, অমুক রাস্তায় যাও, অমুক আসামি ধরো, সমস্ত থানাকে অ্যালার্ট করে দেওয়া। এবং সিসি ক্যামেরায় যে মোটরসাইকেলটা দেওয়া যাচ্ছে, সেই মোটরসাইকেলটা কার, কি, ক্লোজ সার্কিটটাকে আরো ক্লোজ করো, করে আইডেন্টিফাই করো কে গুলি করেছে। তোমার সিসি ক্যামেরায় তো সেই গুলি দেওয়া লোকটা ধরা পড়েছে, তাহলে তুমি তাৎক্ষণিক সে ব্যবস্থা নাও নাই কেন? তার মানে প্রমাণ হতে যাচ্ছে যে ডিসি এটা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে এই ঘটনার সম্বন্ধে তার ধারণা ছিল এইরকম একটা ঘটনা ঘটবে, তাই সে উদাসীন হয়ে বলছে আমি শুনতে পেরেছি। তার কোনো রিয়াকশন নাই, তার কোনো প্রতিক্রিয়া নাই। সে শুনতে পেরেছে এবং লোক সেখানে পাঠিয়েছে, নবাবের বাচ্চা। সে ঢাকার ডিসি, তার দায়িত্ব জনগণকে নিরাপত্তা দেওয়া, আর এই বেটা কি করেছে, লোক পাঠিয়েছে। এই হলো নবাবী, এই হলো তুগলকি আমাদের পুলিশ। ঢাকা মেট্রোপলিটন কমিশনার সাহেবকে অনুরোধ করব, বিষয়টি আপনি দয়া করে আল্লাহর ওয়াস্তে প্রফেশনালি দেখেন, আপনি পেশাভিত্তিক দেখেন। কোন দল ব্যক্তির প্রতি আপনি আনুগত্য না দেখিয়ে ঘটনার প্রতি আনুগত্য দেখান। উসমান হাদির মতো একটি জীবন অকালে চলে যাবে, এটা কখনোই বাংলাদেশের মানুষ মেনে নিতে পারবে না। আজকে ঢাকসুর বিপি যে প্রতিক্রিয়া জানিয়েছে, আমি সেই প্রতিক্রিয়াকে অভিনন্দন জানাই। হ্যাঁ, আমাদেরকে ঢাকা শহরকে ক্লিন করতে হবে, সেটা যদি ঢাকসুর নেতৃত্বে হয় আমি পূর্ণ সমর্থন জানাবো।
ঢাকাকে আমরা চাঁদাবাজ মুক্ত করতে চাই, ঢাকাকে আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই। শুধু ঢাকাকে না, সারা বাংলাদেশকে আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই, চাঁদাবাজ মুক্ত করতে চাই। ছাত্র শিবির যে বক্তব্য দিয়েছে, আমি সেই বক্তব্যকে অভিনন্দন জানাই, এই স্পিরিটকে অভিনন্দন জানাই। আমার ছাত্র দলের দুই নেতা যে বক্তব্য দিয়েছে, সভাপতি এবং সেক্রেটারি যে বক্তব্য, তাৎক্ষণিক যে বক্তব্য দিয়েছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই। এই প্রজন্মকেই আমার দেশটাকে ক্লিন করতে হবে, সন্ত্রাস মুক্ত করতে হবে, এই দুর্নীতিবাজদের হাতে মুক্ত করতে হবে। এইটা তারুণ্যরাই পারবে, তরুণরাই পারবে। এই তরুণরা তাৎক্ষণিকভাবে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, এটা অনেক জাতীয় নেতা এখন পর্যন্ত কথা বলতে পারেন নাই। দুর্ভাগ্য, জাতীয় নেতারা এই ব্যাপারে কোনো বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারেন নাই, কোনো বলিষ্ঠ ব্যবস্থা নিতে পারেন নাই। উসমান হাদির মতো একটি লোককে মসজিদের নামাজ পড়ে এসে নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ হবে, আর আমার স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল সাহেব দুপুরে লাঞ্চ করবেন, ক্ষমতায় থাকবেন। সরি জেনারেল, ইউ হ্যাভ মিজারেবলি ফেইলড। আপনি আপনার দায়িত্ব পালন করতে অত্যন্ত লজ্জাস্কর ব্যর্থ হয়েছেন, অত্যন্ত নিন্দনীয় ভাবে ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার দায় দায়িত্ব নিয়ে আপনি কি সসম্মানে পদটা আজকে ছেড়ে দিবেন? এদেশে মানুষের অভাব নাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানোর মতো আপনার যে এফিসিয়েন্সি লোক আমি ডজন বলবো না, শত বলবো না, হাজারে আছে, অনেকে আছেন যারা অনেক ভালোভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই দুঃসময়ে দুর্দিনে নেতৃত্ব দিতে পারবে। আপনার পুলিশ যেখানে বলে, আমি শুনেছি, তাতে বোঝাই যাচ্ছে আপনার পুলিশ প্রশাসন কতটা উদাসীন। আজকে হাদির মৃত্যু হয়েছে, রাশিদের কথা মতো মৃত্যু হয়েছিলাম জানি না, সরি, যেহেতু লাইফ সাপোর্টে আছেন, কোমাতে আছেন, সেখানে সম্ভাবনাটা শতভাগ হয়তো আমরা তাকে ফিরে নাও পেতে পারি। কারণ ডক্টর বলেছেন কমায় আছে, এবং নাকের দিয়ে যদি কানের পাশ দিয়ে গুলি করা হয়, আর সেই গুলি যদি ভিতরের দিকে যায়, পাশ দিয়ে চলে গেলে হয়তো কানটা ছিঁড়ে যেত, তাহলে তো তার অজ্ঞান হওয়ার কথা না। কিন্তু উনি যখন কমায় চলে গেছেন, তার মানে গুলিটা ভিতরে গিয়েছেন, সে অস্ত্রোপচার করা ছাড়া তো বের করে আনা যাবে না। এবং বলেছেন তাকে কৃত্রিম ভাবে তাকে এখন রক্ষা করা হচ্ছে। আপনারা বলেছেন লাইফ সাপোর্টে আছেন, আমি জানি না সত্য না মিথ্যা, যেহেতু পুনিয়া তুমি বলেছো লাইফ সাপোর্টে আছে, নিশ্চয়ই তুমি যেহেতু বলেছো ব্রেন ডেথ হয়েছে, তোমার কথাটাকে আমি সত্য ধরে নিয়ে বলছি। তাহলে শুধু সময়ও না, আমাদের অপেক্ষা করতে হবে। এখানেও আবার দেশমাতা খালেদা জিয়ার মতো নাটক করা হবে কিনা, এখানেও আবার মেডিকেল কলেজে তাকে শুয়ে রেখে জাতিকে শান্ত করার চেষ্টা করা হবে কিনা। হয়তো তাৎক্ষণিক ডেথ নিউজ সারা বাংলাদেশে একটা আগুনের স্ফুলিঙ্গের মতো কাজ করতে পারে, হয়তো নতুন করে আবার বিপ্লব শুরু হয়ে যেতে পারে, আবার নতুন করে জাগরণ তৈরি হয়ে যেতে পারে। যে কথাটা ডাকসুর বিবি বলেছেন, নতুন অভ্যুত্থান শুরু হবে ঢাকা মহানগর ঘিরে, এটা হয়ে যেতে পারে। কাজে তাৎক্ষণিক যদি এরকম একটা খবর চলে আসে, একটা হৃদয় বিদারক নিউজ যদি বাংলাদেশের মানুষের সামনে চলে আসে, হয়তো তরুণ সমাজ, হয়তো তরুণ জীবন, তারা হয়তো মেনে নাও নিতে পারে। উসমান হাদি কোনো দলের না, উসমান হাদি একজন ব্যক্তি, মানুষের বিবেক, জনগণের বিবেক। উসমান হাদি এই পর্যন্ত কথা বলেছেন, টেলিভিশন টক শোতে বলেছেন, রাজনৈতিক মাঠে মঞ্চে বলেছেন, মতিঝিলের এলাকাতে বলেছেন, সকল বক্তব্য প্রতিটা মানুষ সাদরে গ্রহণ করেছে। উসমান হাদিকে তার আগামী দিনের নেতৃত্বের কোটায় বসিয়েছেন। এটা উসমান হাদির অ্যাচিভমেন্ট ছিল। আজকে কোনো একটি তৃতীয় পক্ষ দেশে একটা বিশৃঙ্খলা লাগানোর জন্য গুপ্ত বাহিনী হত্যাটা করিয়েছে। এখানে আমি বিশ্বাস করার মতো কোনো উপাদান আমার কাছে নাই, এবং আমি ক্রিটিক্যালি অ্যানালাইসিস করলেও আমি দেখতে পাই যে মির্জা আব্বাসের এখানে এই ঘাতক বাহিনী পাঠানোর কোনো কারণ নাই, কোনো যুক্তি নাই, কারণ এই দায়িত্ব তার কাঁধে পড়বে। এখানে তৃতীয় পক্ষ দুইটি পক্ষকে ঘায়েল করে অন্য কোনো পক্ষ বা সরকারকে সুবিধা করে দেওয়ার জন্য, নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, প্রার্থীদেরকে নিরুৎসাহিত করার জন্য, নির্বাচনে স্বতঃস্ফূর্ত যাতে কেউ আগে না যায়, তাই তৃতীয় কোনো শক্তিকে, তৃতীয় কোনো পক্ষকে সুযোগ করা দেওয়ার জন্য তৃতীয় পক্ষের কোনো গুপ্ত বাহিনী এই হত্যার সঙ্গে জড়িত। জানি স্পষ্ট করে তাদের নাম বললে আমিও তাদের শিকারে পরিণত হতে পারি, তারপরেও বলবো এটার সঙ্গে বিএনপি জড়িত নয়, এটার সঙ্গে জামাত ইসলাম জড়িত নয়, এটার সঙ্গে ছাত্র শিবির জড়িত নয়, এটার সঙ্গে এনসিপি জড়িত নয়, এটার সঙ্গে হাদিত্ব কোনো দলে নাই, সে স্বতন্ত্র প্রার্থী। এটার সঙ্গে একটি গুপ্ত বাহিনী জড়িত।
এই গুপ্ত বাহিনী বাংলাদেশ সৃষ্টি হয়েছে, তাদের কাছে প্রচুর অস্ত্র আছে। তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের ফ্রন্ট লাইন না, তারা না বিএনপির ফ্রন্ট লাইন, না জামাত ইসলামের ফ্রন্ট লাইন, না তারা শিবিরের ফ্রন্ট লাইন, না তারা ছাত্র দলের ফ্রন্ট লাইন, না তারা এনসিবির ফ্রন্ট লাইন, না তারা বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্রদের ফ্রন্ট লাইন। এটা একটা গুপ্ত বাহিনী যারা এই দেশের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এদেশের রাজনীতিকে তাদের অস্ত্রের কাছে জিম্মি রাখার চেষ্টা করছে। সেই গুপ্ত বাহিনী কাজটা করেছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, দেশের মানুষকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়া, মানুষের উদ্বেগ, মানুষের সংখ্যা, মানুষের ভয়, ভীতি বাড়িয়ে দেওয়ার জন্য, নির্বাচনে পরিবেশটাকে চ্যালেঞ্জ করে ফেলার জন্য একটি অত্যন্ত চিহ্নিত গুপ্ত বাহিনী, যার পিছনে প্রশাসনের হাত রয়েছে। আমি এটার জন্য সরাসরি দায়ী করবো প্রশাসনকে। ডক্টর ইউনূস কিন্তু প্রশাসনে অনেক কিছু তার নিয়ন্ত্রণে নাই। ডক্টর ইউনূস একজন ইনোসেন্ট জেন্টলম্যান। হি মে বি ভেরি বিগ গ্রেডের প্লেয়ার, হি মে বি হাই স্টেকের প্লেয়ার, বাট সব খেলা তো, সব তুরুপের তাস ওনার হাতে নাই। ওনার উইদিন দি গভর্নমেন্ট, ওনার আরো গভর্নমেন্ট তৈরি হয়ে গেছে, উপদেষ্টা মন্ডলীর মধ্যে আরো উপদেষ্টা মন্ডলী তৈরি হয়ে গেছে, অনেকগুলো সাব গ্রুপ তৈরি হয়ে গেছে, যার নিয়ন্ত্রণ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের হাতে নাই। এখানে এমন একটি গুপ্ত ঘাতক সরকারের কোনো না কোনো মদতে এখানে আছে। আমরা যে কোনো সময় দেখি নির্বাচনের ঘোষণা হওয়ার প্রথম শর্তই হলো 5 থেকে 7 দিন অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য সারা দেশব্যাপী একটি সাঁড়াশি অভিযান চালানো হয়। কিন্তু এইবার আমরা 1 মাসের বেশি সময় পেয়েছি তফসিল ঘোষণা করার থেকে নিয়ে চূড়ান্ত তারিখ দেওয়া পর্যন্ত 21শে জানুয়ারি পর্যন্ত আমরা 1 মাসেরও বেশি সময় পেয়েছি, অথচ আমরা একটা দিনের জন্য সাঁড়াশি অভিযান চালানোর কোন রকম আলামত দেখতে পেলাম না আজ পর্যন্ত। যদি এরকম একটা ঘোষণা থাকতো যে আজ থেকে সারা বাংলাদেশে সাঁড়াশি অভিযান নামবে, পুলিশ প্রশাসন সেনাবাহিনী তো মাঠে আছে, তাহলে কিন্তু আজকের এই দিনে ঢাকার বিজয়নগর এলাকাতে পিস্তল নিয়ে প্রকাশ্যে ঘোরার মতো সাহস কেউ পাইতো না। এটা উচিত ছিল গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণা পরপরই একটা ঘোষণা আসা যে আগামী 1 সপ্তাহ সারা বাংলাদেশে অবৈধ উদ্ধার ও সন্ত্রাসী বা দুষ্কৃতিকারীদেরকে ধরার জন্য একটা ব্যাপক সাঁড়াশি অভিযান চালানো হবে। এটাই ছিল অত্যন্ত আশাবাদী বা গ্রহণযোগ্য একটা পদক্ষেপ। কিন্তু ডক্টর ইউনূস সাহেব কে বা কারা আপনাকে বুঝিয়েছে আমরা জানি না, তবে যারাই বুঝিয়েছে তারা সৎ উদ্দেশ্য নিয়ে বুঝে নাই, তারা তাদের হীন উদ্দেশ্যে আপনাকে এই জিনিসটাকে ইগনোর করতে বলেছে। এটার জন্য আমার বন্ধু, আমার প্রিয় সাবেক সহকর্মী লেফটেন্যান্ট জেনারেল সাহেবকে আমি বলবো, আপনার আইকিউর বাইরে ঘটনাটা ঘটে গেছে। আপনি তো নিজেও জানেন যে আপনার কোন লেভেলের আইকিউ, এটা আপনার কিন্তু হিসাবের বাইরে চলে গেছে স্যার। স্যার আপনি অসন্তুষ্ট হতে পারেন, আপনি জুনিয়র, তারপর স্যার বলছি এই জন্য যেহেতু আপনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সার্ভিস লাইফে আপনার জুনিয়র, কিন্তু আপনি তখন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা আপনার আইকিউর উপরে স্যার। আপনি বুঝতে পারেন না যে নির্বাচনের তফসিল ঘোষণা করার পরে সবচেয়ে তৎপর যে বাহিনীটা হইতে হয় সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবচেয়ে বেশি মাঠে যাকে নামে নেমে যেতে হয় সেটা হচ্ছে পুলিশকে এবং স্থানীয় প্রশাসনকে। একযোগে সবাই মাঠে নেমে এই সন্ত্রাসীদের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে হয়, যাতে তারা প্রকাশ্যেও অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে না পারে। যদি এরকম একটা পদক্ষেপ আপনি নিতেন, তাহলে আজকে এই হাদির মতো একজন উদীয়মান তরুণ নেতার করুণ পরিণতি আমাদেরকে দেখতে হতো না। এটার ব্যর্থতা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, যদি ব্যক্তিগতভাবে কাউকে দায়ী করতে হয় একমাত্র আপনি। হয়তো আপনি আমার প্রতি অসন্তুষ্ট হতে পারেন, হয়তো আপনি পুলিশ বাহিনী আমাকে বিরুদ্ধে লেলিয়ে দিতে পারেন, হয়তো আমাকে আগামীকাল বা আজকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে নিয়ে যেতে পারেন, হয়তো আমার বেল বন্ধ করে দিয়ে আমাকে জেলে আটকে রাখতে পারেন, কিন্তু বাস্তবতাটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি দারুণভাবে ব্যর্থ হয়েছেন। উসমান হাদির মতো একজন উচ্চ মার্কের উচ্চ শ্রেণীর একটা হাই গ্রেড রেড অ্যালার্ট নেতার গায়ে গুলি পড়বে, এটা মেনে নেওয়া যায় না, কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। সবাই মেনে নিল, আমি এই ক্ষুদ্র একজন হিসেবে বলছি আমি মেনে নিব না, এবং এই জন্য আমি প্রশাসনকে দায়ী করব। যে কোনো কারণে আমি যে কোনো মূল্যে আমি বর্তমান প্রশাসনকে এই উসমান হাদির উপরে গুলির জন্য দায়ী করব। একমাত্র দায়ী
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, একমাত্র দায়ী আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। তাকে জবাব দিতে হবে, তাকে বলতে হবে কেন দিনের বেলায়, প্রকাশ্যে দিনের বেলায় দুপুর 12টা 1টা 2টার মধ্যে 2টার সময় যা নামাজ শেষ হয়, নামাজের পরে 2টা থেকে 2:15 মধ্যে এই গুলিটা হয়েছে, কেন হলো? এবং 2:15 হয়েছে, আমরা 2:50 জানতে পেরেছি যখন এটা গিয়েছে, সকল পত্র পত্রিকায় চলে আসছে, সবাই জানতে পেরেছে। আর ঢাকা ডিসি, রমনার ডিসি জানতে পারে নাই, উনি শুনতে পেরেছেন। এটা মেনে নেওয়া যায় না। আমি এক্ষুনি তাৎক্ষণিকভাবে এই উসমান এই ডিসির বিরুদ্ধে ব্যবস্থা চাই, অনতি বিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এটা আমার দাবি থাকবে আপনাদের কাছে। তবে আমি একটু যোগ না করে পারছি না। দেখেন 5 আগস্টের পরবর্তী সময় এবং 5 আগস্টের সময়, জুলাই আগস্ট মিলে অস্ত্র যেগুলো লুট হয়েছে পুলিশ বা অন্যান্য বাহিনী, এর পাশাপাশি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন যে প্রশ্ন তুলেছিলেন যে সেই স্নাইপার রাইফেল বা অন্যান্য আরো অস্ত্র দেশে থাকার কথা, এখন শুধু নির্বাচন কেন, এই একটা বছরে আমাদের আইন হাদির উপরে গুলি হামলা মির্জা আব্বাসকে চাপে উদ্ধার করতে পারেনি। তাহলে এতদিনও তারা, এখন নির্বাচন তো দূরের কথা, নির্বাচন যেটা 15 মাসে এত অস্ত্র উদ্ধার হয় নাই, এখন এই নির্বাচনের ঝুঁকিটা তারা নিচ্ছেন এই অস্ত্র মাঠে রেখে, এখনো কোনো সাহস হতো না। একজন হাদির রক্ত দিয়ে, তাকে দিয়ে আমাদের কি এখন এই অস্ত্র উদ্ধার অভিযানে ঘোষণা দিতে হবে? এটা তো আপনি শুধু স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে দোষ দিচ্ছেন, তার দায় অবশ্যই আছে, কিন্তু ওভারঅল সরকার, তাদের আরো যারা আছেন, তারা কি এই জিনিসটা পার্সু করবেন না? এবং রাজনৈতিক দলেরও তো সেটাই দায় আছে। রাজনৈতিক দল বলবে না যে এই অস্ত্র রেখে আমরা কিভাবে নির্বাচন করব? আতিক, কাউকে বাঁচাইতে গিয়া পুরো জিনিসটাকে বুমেরাং করে ফেলো না। এখানে আমার স্বাস্থ্য উপদেষ্টা কি করার আছে? এখানে কৃষি উপদেষ্টা তিনি নিজেও, তার কি করার আছে? এখানে এই আমার এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত একজন উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা আছেন। না, স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে তো কোনো উপদেষ্টা নাই। স্বরাষ্ট্র উপদেষ্টাই তো উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাই তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে, প্রধান উপদেষ্টা দেখবেন না। প্রধান উপদেষ্টা কালেকটিভলি দেখবেন। উনি যদি উনাকে সমস্যাটা না বলে থাকেন, তাহলে উনি কি করে দেখবেন? উনাকে তো বলতে হবে আমার এই সমস্যা। তাছাড়া তুমি পত্র পত্রিকায় লেখা হচ্ছে, সবাই বলতে চাচ্ছে, সবাই বলছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে অস্ত্রাগারে ভরে ফেলা হয়েছে। আজকে যে ডাকসুর বিপির যে বক্তব্য দেওয়া, তাতে পরিষ্কার হয়ে গেছে সে সেখান থেকে ক্লিন অপারেশন চালাবে। তার মানে সে যদি চালাইতে পারে, তাহলে অস্ত্রগুলোর সোর্স কোথায়? এটা তো প্রকাশ হয়ে গেল। শুধু আমি বলি না, অনেক পেপার বলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোথায় অস্ত্র আছে এবং সকল হলগুলোতে প্রচুর পরিমাণে অস্ত্র আছে। তুমিও আলোচনা করেছো অতীতে, তুমিও স্পষ্ট করে বলেছো যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো হলগুলো এখন একটা অস্ত্রাগারে পরিণত হয়ে গেছে। এখানে প্রচুর অস্ত্র আছে, যা হয়তো কোনো ক্যান্টনমেন্টে এত অস্ত্র নাই, পুলিশ থানা তো দূরের কথা, এমন অস্ত্রের কথা বলা হচ্ছে। এবং এই যে স্নাইপারের কথা বললা, গ্রেনেডের কথা বললা, আরো অনেক অস্ত্র আছে। এই যে পিস্তল গুলো তো খেলনা হয়ে গেছে, এখন যে কেউ পিস্তল নিয়ে ঘুরতেছে। আচ্ছা, কতটুকু কাছের থেকে পিস্তল একটা গুলি কানে লাগাইতে পারে? কানে গুলি করা মানে কত বড় স্নাইপার শুটার হতে পারে? সে কতগুলো অভ্যর্থ শুটার, অর্থাৎ কিভাবে সে প্র্যাকটিস করতেছে, প্র্যাকটিস করার গ্রাউন্ডটা কোথায়? এই পিস্তল প্র্যাকটিস করার গ্রাউন্ডটা কোথায় পাচ্ছে? তার মানে বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছাড়া আর তো কোথাও এগুলি প্র্যাকটিস করার কোনো জায়গা নাই। আমাদের হলগুলোতে একটা দুর্গের মতো বানানো হয়, একটা 2টা গেট থাকে, ভিতরে কেউ ঢুকতে পারে না, বেরোতে পারে না, সেখানে তো দুর্গের মতো সেগুলো বানানো হয়। কাজে এগুলোকে তো আপনাকে দেখতে হবে, এগুলোকে বুঝতে হবে। এগুলো স্বরাষ্ট্রমন্ত্রীর দায় তো এড়াতে পারবে না। স্বরাষ্ট্রমন্ত্রীর দায় প্রধান উপদেষ্টার দায় নয়। স্বরাষ্ট্রমন্ত্রী যদি রিপোর্ট করতেন, যদি উনি রিপোর্টটা যদি অমান্য করতেন, রিপোর্টটা যদি কগনিজেন্সে প্রধান উপদেষ্টা না নিতেন, তাহলে আমরা প্রধান উপদেষ্টাকে দায়ী করতাম। প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত দিতেন, সেই সিদ্ধান্ত যদি অন্যান্য উপদেষ্টারা মান্য না করতেন, সমর্থন না করতেন, তাহলে আমরা অন্য উপদেষ্টাদেরকে দায়ী করতাম। এখানে বন পরিবেশের উপদেষ্টা কি দায়? সে তো এই নিরাপত্তা নিয়ে স্পাইংগিরি করার দায়িত্ব তার না। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা তো সারাদিনের কাজই হলো সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে না হচ্ছে। তিনি তো কয়েকদিন আগেও বললেন যে আমরা আড়ি পাতবো, আমরা মানুষের কে কোথায় কি করছে আমরা শুনবো। তো উনি তো আড়ি পাতবেন বলেছেন, তা আড়ি পাতলেন না কেন? ওনাকে কে বাধা দিয়েছে আড়ি পাতার জন্য? তাহলে কারা বাধা দিয়েছে তাদের নাম বলেন। উনি তো 3-4 দিন আগে বলেছেন যে আমি প্রয়োজনে আড়ি পাতবো, আমি অবজারভেশনে নিয়ে আসবো, দরকার পড়লে আপনাদের কথাবার্তাকে আমরা মনিটর করব। উনি তো বলেছেন। তাহলে সেগুলা কেন করা হলো না? কেন আজকে উসমান হাদির মতো একটা উদীয়মান তরুণ নেতাকে এরকম পরিণতি লাভ করতে পারবে? বলেন আপনি, উসমান হাদি মতো একটা প্রসপেক্টাস ইয়াং ম্যান দেখান তো আজকে।
সে তো কোনো রাজনৈতিক স্পন্সর না, কোন রাজনৈতিক দলের স্পন্সর না। সে দেশ, জনগণ, বাংলাদেশের পক্ষে কথা বলছে, পরিষ্কার ভাবে কথা বলছে, বলিষ্ঠ ভাবে কথা বলছে। তাহলে উসমান হাদির উপর আঘাত করলো কে? উসমান হাদির উপর আঘাত করে এটা কি কার বিরুদ্ধে যাবে? উসমান হাদিকে আঘাত করা মানে বিএনপির বিরুদ্ধে যাবে। উসমান হাদিকে আঘাত করা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে। তাহলে আওয়ামী লীগ বা বিএনপি কেন তাকে আঘাত করবে? তারা তো সবাই জানে উসমান হাদির উপর আক্রমণ করলে, তার উপরে কোনো কিছু হইলে এটা বিএনপির বিপক্ষে যাবে, এটা আওয়ামী লীগের বিপক্ষে যাবে। তাহলে এখানে কি করে তারা তবে আমি একটু বুঝতে পারছি। জি, আমি আরেকটু জিনিস আপনার কাছে বিশ্লেষণ জানতে চাই। আমার চোখে আজকে একটা নিউজ পড়েছে, প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাহেব, তিনি মেহেরপুরে সম্ভবত আজকে ঢাকার বাইরে একটা প্রোগ্রামে তিনি বলেছেন যে নির্বাচন বানচালের জন্য আওয়ামী লীগ কি অশান্তি তৈরি করতে যাচ্ছে দেশের ভেতরে, গোলযোগ বা গন্ডগোল করতে যাচ্ছে। তিনি খুব সাংঘাতিক রকম একটা ইঙ্গিত দিয়েছেন ওসমান হাদির ঘটনাটার আগে। তো এই যে ওনার এই প্রেডিকশন, আওয়ামী লীগের বিরুদ্ধে ওনারা তো বহু অভিযান করলেন, বহু অভিযান। আওয়ামী লীগের যারা অ্যাক্টিভ লোকজন কেউ দেশের বাইরে চলে গেছে, আর না হলে জেলে আছে। তো এখন উনি এই কথা বলছেন, কিন্তু অস্ত্র উদ্ধারে তাদের কোনো সে নাই। এখন পর্যন্ত কোনোদিন শুনি নাই যে শফিকুল আলম সাহেব বলেছেন যে দেশের অস্ত্র উদ্ধারে আমরা এই নির্দেশনা পেয়েছি বা এই নির্দেশনা যাচ্ছে, এরকম কোনো কিছু ওনারা বলেন না। আজকেও এসে নির্বাচন, গতকাল তফসিল ঘোষণা হয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারছে না, আসবে না, সেই আওয়ামী লীগ প্রসঙ্গটা তিনি টেনেছেন। এরপরে ঘটেছে এই হাদির ঘটনা। আসলে উনি কি বোঝাতে চেয়েছেন, কি মিন করতে চেয়েছেন, আপনার কি মনে হয়? আমি এই প্রথম আমি শফিকুল ইসলামকে ধন্যবাদ জানাতে চাই যে নির্বাচনটা এরকম হাদি দিয়ে রক্তে বন্ধ হবে না, এই ডিটারমিনেশন উনি বরিশালে জানিয়ে আসছেন। এরকম শত হাদি মারা গেলেও নির্বাচনটা সময় মতো হবে, এই বলিষ্ঠতা উনি প্রমাণ করেছেন। উনি যেন জানতেন, সবকিছু জানেন, তারপরে উনি পরিষ্কার করে দিয়েছেন এই নির্বাচনকে বানচাল করতে কোনো অবস্থায় দিবেন না। আমি এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। সেখানে হাদিদের মতো আরো হাদি মারা গেলেও তার নির্বাচনের প্রেক্ষাপট থেকে সরে আসবে না। এবং এই কথাটা কতটুকু বাস্তব, কতটুকু সত্য, এটা আমি দেখতে চাই এবং আমি 100% বিশ্বাস করতে চাই যে সে তার কথা রাখবে। এই জন্য আমি তাকে আজকে বিশেষ করে অভিনন্দন জানাতে চাই। সে যা বলে বাংলাদেশে তাই ঘটে, সরকার তো তাই করে। কাজে সরকারের মুখপাত্র শুধু নয়, সরকারের ব্রেন সে সরকারকে সে চালায়। ডক্টর ইউনূসের ব্রেন তখন এত বেশি কাজ করে না, তার ব্রেন দিয়ে ডক্টর ইউনূস হয়তো চলেন। কাজে সে যখন বরিশালে কথা বলেছেন, সে ডক্টর ইউনূসের কথা, ডক্টর ইউনূসের কথাগুলো তার মুখ দিয়ে বেরিয়েছে, ওহি বেরিয়েছে তার মুখ দিয়ে, ডক্টর ইউনূস হলো সোর্স বেরিয়েছে। কাজে সে বলেছে এই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না। কাজে শত হাদির জীবনও এই নির্বাচন বাতিল হবে না। কাজে এই কথার জেরে কিন্তু এই প্রথম হাদি শিকার হতে গেল। প্রথম হাদি আমরা বানাইলাম, দেখি নির্বাচন সরকার বানচাল করে কিনা। আমি অপেক্ষা করে আছি শফিকুল ইসলাম কি বলে, নির্বাচন বানচাল হবে কি হবে না। তো আমি বিশ্বাস করতে চাই এরকম শত হাদির জীবনের বিনিময়েও নির্বাচন শফিকুল ইসলাম বাতিল করবেন না, বাধাগ্রস্ত হতে দিবেন না, যথাসময়ে নির্বাচনটা হবে। আজকে হাদির এই ঘটনার প্রেক্ষিতে আপনার এই মূল্যবান আলোচনা, মূল্যবান বিশ্লেষণ, এবং আমরা আবারও এখন পর্যন্ত আমরা সর্বশেষ দুঃসংবাদটি আমরা নিতে চাই না, আমরা আবারও হাদির সুস্থতা, তাকে এই তবে আমি শেষ করার আগে আমি আবারও বলবো, আমরা এই ঘটনার তীব্র 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 প্রতিবাদ জানাচ্ছি। আমরা ক্ষোভ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। জীবনের বিনিময়ে জীবন হয় না, কিন্তু আজকে হাদির জীবনের জবাব চাই আমরা, হাদির মৃত্যুর জবাব চাই আমরা, হাদির মৃত্যুর বদলা চাই আমরা, হাদির মৃত্যুর বদলা চাই আমরা। এই বদলা জীবনের বিনিময়ে না, এই বদলা আর যেন একটি মানুষের গায়ে আঘাত না হয়, এই বদলা আর যেন একটি মানুষকেও এই দেশে এরকম করে বেঘরে গুলিবিদ্ধ হতে না হয়। মৃত্যু তো পরের কথা, আমরা এর পরিসমাপ্তি চাই, এর সমাপ্তি চাই। হাদি দিয়েই এর শেষ হোক। হাদির প্রতি আমাদের শ্রদ্ধা থাকলো, হাদির প্রতি আমাদের সম্মান থাকলো, হাদির প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকলো, হাদির প্রতি আমাদের ঋণ থাকলো। এই ঋণ আমরা শোধ করতে চাই হাদিকে দিয়ে, যে আর কোনো হাদি যেন বাংলাদেশের এরকম হাদির ভাগ্য বরণ করতে না হয়। এর শেষ আমরা এখানে দেখতে চাই। হাদি আমাদের শেষ, হাদি আমাদের প্রথম, হাদি আমাদের শেষ। হাদির পরে যেন আর কোনো রাজনীতিবিদের, আর কোনো প্রার্থীর গায়ে কোন রকম আক্রমণ না হয়, এর পড়াশোনা দেখতে চাই। এটা ডক্টর ইউনূস সাহেবের কাছ থেকে আমরা দেখতে চাই, জানতে চাই। আর যদি না পারেন তাহলে তো বলে লাভ নাই, কিন্তু আমরা চাই আপনার কাছে, ডক্টর ইউনূস আপনার কাছে বিনীতভাবে চাই,
হাদির যেন পুনরাবৃত্তি না হয়। এটাই থাকুক হাদির প্রতি আমাদের ঋণ, হাদির প্রতি আমাদের কমিটমেন্ট, হাদির প্রতি আমাদের ওয়াদা। আসলে যে কোনো মৃত্যু এটা শত্রু মিত্র ভেদাভেদ, এবং যা অনেকে দেখেছি আমাদের রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ বিএনপি দুই শিবিরে মূলত মানে প্রতিপক্ষ কেউ আক্রান্ত হলে, প্রতিপক্ষ কেউ মারা গেলে এমন একটা সাইকোলজি আমাদের রাজনীতিতে যে অন্য পক্ষ একরকম খুশি হয়। আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় তাকালে আমাদের কমেন্টের দিকেও আমরা দেখছি যে মনে হচ্ছে যেন মানে রাজনৈতিক এই বিরোধিতা একটা, সে যে মানুষ, একটা মানুষ এই সিচুয়েশন হলো, এবং এই ঘটনা কিন্তু পরে নিজেদের উপরে এসে পড়ে। এই টাইপের ঘটনার পুনরাবৃত্তি তখন নিজের উপরে আসে, এটা আমরা ভুলে আমি যাই। আরেকটি আবেদন রাখতে চাই। ইমিডিয়েটলি আব্বাসের সম্পত্তি, আব্বাসের বাড়িঘর, আব্বাসের জীবন রক্ষা করার জন্য ব্যবস্থা নেওয়া হোক। যে কোনো সময় আব্বাসের উপর প্রতি আক্রমণ হতে পারে, আব্বাসের বাড়িঘরের উপর আক্রমণ হতে পারে। এই ব্যাপারে সরকারকে ত্বরিত ব্যবস্থা নেওয়ার জন্য আমি আবেদন করব, অনুরোধ করব। না হলে কিন্তু এই ঘটনাটা আরো খারাপের দিকে যাবে। কারণ যে কোনো একটি শক্তি, যে কোনো একটা তৃতীয় শক্তি হোক, যেই শক্তি হোক, এই ঘটনাটাকে আব্বাসকে দায়ী করে আব্বাসের উপরে একটা আঘাত আসতে পারে। আমি সরকারকে সাবধান হতে বলবো যেন পুলিশ যেন বল না হয় যে আমরা শুনেছি বক্তব্য যেন আমাদের আর শুনতে না হয়। ধন্যবাদ আতিক, ধন্যবাদ তুমি আমাকে তাৎক্ষণিক কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ইনশাল্লাহ ধন্যবাদ। আমি অপেক্ষা করবো, যদি কোনো ঘটনা ঘটে রাত্রে যদি আবার কথা বলতে হয় আমরা আবার কথা বলবো। আতিক, ডোন্ট গেট আপসেট, তাকে বলে আমরা 2বার কথা বলবো আজকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।